আমাকে এখানে ডেকে পাঠানো হলো কেন? যে পথে হাঁটার কথা ভাবছিস তা অন্যায়। ন্যায় অন্যায়ের জ্ঞান তো আমি তোর থেকে শুনবো না। এরকম করিস না সায়না, সবটা কিন্তু শেষ হয়ে যাবে। হোক না, আমি তো তাই চাই, তো সব কিছু শেষ হয়ে যাক। শেষবারের মতো বলছি, তুই ভুল করছিস। তোকে বললাম না কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আমি তোর কাছ থেকে শিখবো না? কি এসব এসব দেখিয়ে কিন্তু আমাকে ভয় দেখাতে পারবি না। হ্যাঁ, চাইও না, শুধু চাই তুই সবটা শেষ করার আগে তোকেই শেষ করে দিতে। কষ্ট হচ্ছে না রে? কি করব বল, আমি তো তোকে কষ্ট দিতে চাইনি। অনেকবার ঠান্ডা মাথায় তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই এত অবাধ্য কেন বলতো? আমার কোনো কথাই তুই শুনলি না। বলেছিলি না মন্দারমণি থেকে ফিরে জেঠুর ফ্ল্যাটে শিফট করে যাবি? নে, এবার আমি তোকেই শিফট করে দিলাম। শুধু আফসোস একটাই, জানিস তো, তুই আমার আর অয়নের বিয়েটা দেখে যেতে পারলি না। ভালো থাকিস। বেস্ট, লাভ ইউ। স্যার, আমি গণেশ, আমি আপনাদের ফোন করেছিলাম স্যার। ও, আপনি প্রথম দেখেন লাশটাকে? হ্যাঁ, কেসটা হচ্ছে স্যার, আমি রাত্রিবেলায় যখন এইটা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা ওপর থেকে কিছু একটা আওয়াজ আসছিল, দুমদাম করে একটা ভাঙাচোরার মতো শব্দ হচ্ছিল। এবার তখন আমি ছিলাম, বিশুদা ছিল, সব পাড়ায় আমরা এখানেই খেলি। এবার এই রাস্তায় আপনি স্পটে যেতে পারবেন না, গাড়ি ঢুকবে না, সরু রাস্তা। ওইখানে একটা পোড়ো বাড়ি আছে, ওই পোড়ো বাড়িটা থেকে আমরা দুমদাম আওয়াজ পেয়েছিলাম। এবার তারপর আমরা সকালে গিয়ে দেখলাম ওখানে একজন খুন হয়েছে, মেয়ে। রাত্রে যখন ওখানে দুমদাম আওয়াজ পাচ্ছিলেন, ওখানে আর কাউকে দেখেছিলেন? ওই বিশুদা বলছিল আমাকে ওই পোড়ো বাড়ির নিচটায়, ওটা তো দোতলা, ওইখানে একটা হুডি পরা লোককে যাতায়াত করতে দেখেছে। তাও কটা হবে, 11টা সাড়ে 11টা না, ওই টাইমে। বেশ, চলুন চলুন তাহলে আসুন। এই আয় তোরা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলে সকাল হতে না হতেই ফোন আসে পুলিশ থানায়। ফোন করেন স্থানীয় একজন পৌর, নাম গণেশ। তিনি জানান সেখানে পড়ে আছে এক অল্প বয়স্কা মেয়ের মৃতদেহ, তার পেট জুড়ে ছুরির আঘাতের চিহ্ন। পুলিশ এলাকায় গিয়ে মার্ডার স্পট সরজমিনে তদন্ত করে, তারপর লাশটাকে পাঠানো হয় পোস্টমর্টেমে। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক টিমও চলে আসে সেখানে। তারপর একটু খোঁজ খবর করতে আমরা জানতে পারি মেয়েটির পরিচয়। স্যার, আজ সকালে যে মেয়েটির লাশ পাওয়া গেছে, মেয়েটির নাম সাইনা সাহা। মেয়েটি বেলডাঙ্গার করাতিপাড়ার বাসিন্দা। মেয়েটির বাবা নেই, মা দাদা আছে ফ্যামিলিতে। মায়ের নাম সুচেতনা সাহা আর দাদা অয়ন সাহা। ওনাদের খবর দিয়েছো? হ্যাঁ স্যার, ওনারা ইতিমধ্যে থানায় এসেও গেছে। বেশ, ওনাদের একবার ডাকো, আমি কথা বলবো। ওকে স্যার। আপনারা আসুন, স্যার আপনাদের ডাকছেন। আসুন। আপনারা বসুন।
নমস্কার স্যার, নমস্কার। আমি অয়ন, সাইনার দাদা, আর উনি আমার মা সুচেতনা সাহা। আপনার বোনের সঙ্গে যা ঘটেছে তা কেন ঘটেছে আপনারা জানেন? না স্যার, তবে ইদানিং ওর চালচলন যেদিকে যাচ্ছিল তাতে আমরা এরকমই সাংঘাতিক কিছু আন্দাজ করেছিলাম। এরকম কেন বলছেন? বলতে বাধ্য হচ্ছে, না তো নিজের মেয়ের কুকীর্তির কথা কোনো মা আর তার বড় দাদা কি মুখে বলে বলুন তো? ইদানিং ও এতটাই অবাধ্য হয়ে গেছিল স্যার যে কোনো কথাই আমাদের দুজনের শুনতো না। আপনার মেয়ে অত রাত্রে ওইরকম একটা নিস্তব্ধ এলাকার বাড়িতে কেন গিয়েছিল? জানি না স্যার, তবে ও কাল বিকেলেই আমাদের বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাচ্ছিল। হ্যাঁ, ওর সঙ্গে লাগেজ আমরা পেয়েছি। আপনার মেয়ের কলকাতায় কোনো চেনা পরিচিতি ছিল কি? ও ওখানেই স্যার পড়াশুনো করত, সব কিছু স্যার ভালোই চলছিল, কিন্তু গত 3-4 মাস ধরে ওর সব কিছুই কেমন একটা যেন বদল ঘটেছে। কি বদল ঘটেছিল সেটাই তো জানতে চাইছি, বলুন। বদল বলতে ও আসলে খুব উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল। মানে ওর হাতে দামি মোবাইল, পার্স ভর্তি টাকা, দামি দামি কসমেটিক্স, এছাড়া মানে এই সমস্ত টাকা কোথা থেকে আসতো সেটা ওকে জিজ্ঞেস করলে ও কোনো উত্তর দিত না। ওর কি কলকাতার কারোর সঙ্গে সম্পর্ক ছিল? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার হবু বৌমা আয়শা আর ও একই সঙ্গে একই কলেজে পড়তো, ওরা খুব ভালো বন্ধু ছিল স্যার। ও বললেও কিছু বলতে পারে স্যার। ইদানিং কিন্তু ওদের মধ্যে সম্পর্কটা একটু দূরত্ব তৈরি হয়েছিল। দূরত্ব কেন? আসলে আমার আর আয়েশার বিয়ের ব্যাপারটাও ঠিক মেনে নিতে পারেনি, কেন জানি না। আসলে ও আয়েশাকে আমার স্ত্রী হিসেবে ঠিক স্বীকার করতে পারছিল না, কিন্তু আমি তো আয়েশাকে ভালোবাসি, তাই বোনের কথা শুনে আমি আয়েশার থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি। তাছাড়া স্যার ও আয়শা সম্পর্কে যা যা বলেছিল স্যার, আমরা যখন ওর সঙ্গে মেলামেশা করি ও কিন্তু তেমন নয় স্যার। অথচ ও যখন আমাদের বাড়িতে ওকে এনেছিল স্যার, তখন কিন্তু সব কিছুই ওর সম্পর্কে ভালো বলেছিল। আচ্ছা, এই আয়েশার পুরো নাম কি? কোথায় থাকেন? কলকাতাতেই, ওদের বেশ বড় ফ্যামিলি, বেশ ভালো অবস্থা। ওর পুরো নাম আয়েশা ঘোষাল। এই আয়েশা ঘোষালকে ওর হবু বৌদি হিসাবে মেনে না নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ তো ছিল, সেগুলো কি আপনারা জানেন? না, তেমন কিছু নয়। ও বলেছিল আয়েশা বড়লোক বাড়ির মেয়ে, আমি ওর সঙ্গে মানিয়ে নিতে পারবো না, আর ওর বাড়ির লোকেরা নাকি আমাকে ঘর জামাই করে রেখে দেবে। আয়েশা নাকি আমার মাকে কোনোদিনই দেখবে না, এসবই বলতো আর কি। নিজের যে বন্ধুকে আপনার মেয়ে সাইনা আপনাদের বাড়িতে আনলো, সেই মেয়েটির সম্পর্কেও এমন কথা কেন বলেছে আপনি ওকে জিজ্ঞাসা করেননি? জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলেছিল ওর দাদার ভালো চাই বলেই এইসব। তাছাড়া স্যার আমার ছেলে ছোটবেলা থেকেই খুব বিচক্ষণ আর বুঝদার। ও এমন কোনো কাজ করবে না যেখানে পরিবারের কোনো স্যার ক্ষতি হয়, তাই আমি ওর কথাই বিশ্বাস করি। তাছাড়া ওকে তো সারা জীবন আয়েশার সঙ্গেই কাটাতে হবে, তাই আমি স্যার আর কোনো রকম বাধা দিইনি কোনো কিছুতে। আপনার মেয়ে কেমন প্রকৃতির ছিল? আমার মেয়ে স্যার ছোটবেলা থেকেই ভীষণ অবুঝ স্যার, আর অবাস্তব দুনিয়ার মধ্যে বাস করত। ও সবসময় চিন্তা করত ও কিভাবে বড়লোকি চাল মেনটেন করবে। তার জন্যই স্যার রাতের বেলা বাড়ির বাইরে, হোস্টেলের বাইরে পার্টি করতো স্যার, আর উচ্ছৃঙ্খল জীবনযাপনও শুরু করে দিয়েছিল। এসব কথা আপনাদের কে বলেছে? আয়েশা? না ম্যাম, ওর এই জীবনযাপন নিয়ে ওর হোস্টেল থেকেও আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে। তাছাড়া আমার বোনের বাস্তব বুদ্ধি খুব কম ছিল, ও সবসময় একটা স্বপ্নের জগতে বাস করতো। এছাড়া ও খুব ডেসপারেট ছিল, ওর যখন যা ইচ্ছে হতো তাই করতো। তাতে লোকে কি বলবে বা আমাদের মান সম্মানের কি হবে সেসবের কোনোদিনই ও তোয়াক্কা করেনি, বরং ও এমন কাজই করতো যাতে সবাই আমাদের দিকেই আঙুল তুলতে পারে। কেন কেন কেন? ওর কি আপনাদের উপর কোনো রাগ বা বাড়ির উপরে কোনো ক্ষোভ ছিল?
একেবারেই না, বরং ও যাতে কলকাতায় ভালো করে পড়াশোনা করতে পারে সেই জন্য আমি নিজে এমটেক না করে আগে চাকরি জয়েন করি। ও যা চাইতো আমি ওকে তাই দিতাম, কিন্তু আমি জানি না ও কেন আমার সঙ্গে আয়েশার এই বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারেনি। আমার কাছে সত্যি কোনো উত্তর নেই স্যার, যে ও কেন মেনে নিতে পারেনি। ওখানকার লোকজনের মুখে শুনলাম সেদিন সন্ধ্যে থেকে ওই বাড়ির আশেপাশে অনেকেই একজনকে দেখেছে, তবে সে মহিলা না পুরুষ সেটা কেউ বলতে পারেনি, কারণ সে হুডি পরেছিল। আপনাদের কাউকে সন্দেহ হয়? না স্যার, এখানে সন্দেহ করার মতো কেউ নেই। আর কলকাতায় যদি কেউ থাকে তাহলে সে তো এই কাজ কলকাতাতেই করতে পারতো, তার জন্য খামোখা কলকাতা থেকে মুর্শিদাবাদ আসবে কেন? সে তো ঠিকই, তবে ঘটনাটা যখন ঘটেছে তখন কেউ না কেউ তো ঘটিয়েছে, কিন্তু সেটা কে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। এনিওয়ে, এখন আপনারা আসতে পারেন, দরকার হলে আবার আপনাদের ডেকে পাঠাবো। তবে কেস সলভ না হওয়া পর্যন্ত আপনাদের দুজনের কেউই বেলডাঙ্গা ছেড়ে কোথাও যাবেন না। তাহলে কি স্যার আপনারা আমাদের সন্দেহ করছেন? আমরা নিজেদের বাড়ির মেয়েকে? দেখুন, আমরা কি ভাবছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কাণ্ডটা ঘটিয়েছে সে কি ভেবে ঘটিয়েছে। আর আসল খুনি যতক্ষণ না পাকড়াও হচ্ছে ততক্ষণ আপনারাও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নন। আপনারা আসুন। স্যার, এই সাইনার লাইফে অনেক রহস্য আছে বলে মনে হচ্ছে স্যার। এরকম একজন মডার্ন ডেসপারেট উচ্চাকাঙ্ক্ষী মেয়ের জীবনে তো অনেক রহস্যই থাকে, তাই না? আর সেই রহস্য উদ্ঘাটন করতে আমাদের সাইনার বান্ধবী কাম হবু বৌদি আয়েশা ঘোষালের সঙ্গে যোগাযোগ করতে হবে। তুমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো, আর ওকে পারলে থানায় ডেকে পাঠাও। ওকে স্যার। আয়েশা, পুলিশ কিন্তু যে কোনো দিন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, এটা তুমি মাথায় রেখো। আমি জানি তো, সেই জন্যই তো তোমায় বললাম আমাকে তোমাদের ওখানে নিয়ে যাওয়ার কথা। আমাদের ওখানে? কি বলছো তুমি? এখন হঠাৎ মুর্শিদাবাদ কেন যেতে চাইছো? কোথায় তোমার এখন উচিত পুলিশের থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখা। এটা তোমার ভুল ধারণা অয়ন, তুমি বুঝতে পারছো না। এখন আমি যত পুলিশকে এড়িয়ে চলবো তত ওদের সন্দেহ গিয়ে পড়বে আমার ওপর, আর তাহলে কিন্তু সত্যিটা বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না। ভুলে যেও না সেদিন রাতে আমিই কিন্তু সাইনাকে। চুপ! তুমি তুমি এসব কথা কেন বলছো? একদম এগুলো নিজের মুখে বলবে না। তুমি জানো পুলিশ জানতে পারলে কি হবে? আরে জানতে পারবে না, সেদিন যে আমি তোমাদের ওখানে ছিলাম সেটা তো কেউ জানে না, আর তাই সেটা কেউ প্রমাণ করতেও পারবে না। এটা তোমার ভুল ধারণা। পুলিশ অলরেডি আই উইটনেসদের থেকে জানতে পেরে গেছে যে সেদিন সন্ধ্যে থেকে ওই পুরো বাড়ির চারপাশে কাউকে একটা দেখা গেছে। এবার সেটা ছেলে ছিল না মেয়ে ছিল সেটা অবশ্য ওরা জানে না, কিন্তু আজ জানে না, কাল যে জানতে পারবে না এমনটা তো নয়। পারবে না, কারণ আমি সেদিন সারাক্ষণ আমার মুখটা হুডির আড়ালে ঢেকে রেখেছিলাম, তাই আমাকে চিনে ফেলা কারোর পক্ষে সম্ভব না। তোমার এই ওভার কনফিডেন্সটাই তোমাকে একদিন ডোবাবে। আমি তোমাকে বলেছিলাম সাইনাকে বোঝাও, সাইনাকে বুঝিয়ে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করো, কিন্তু তুমি কি করলে? কাকে বোঝাবো? তোমার বোন, সে কিছু বোঝার বা শোনার অবস্থায় ছিল? তার চোখে ছিল শুধু টাকা কামানোর স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতেই ও আমার জেঠুকে। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম অয়ন, এমনকি শেষ মুহূর্তেও, কিন্তু তারপরেও যখন ও পিছু হটতে রাজি হলো না তখনই। আচ্ছা আচ্ছা, পুলিশ যদি
আমাদেরকে ধরে ফেলে তখন পুলিশের থেকে বাঁচার জন্য আমরা কি করব? আর পুলিশ আমাদেরকে ধরে ফেললে তখন আমাদের বাকি জীবনটা কি হবে বলো তো? আরে বাবা, কিছু হবে না, তো টেনশন করো না তো। আচ্ছা ঠিক আছে, সেরকম হলে আমি আমার জেঠুর সঙ্গে কথা বলবো। এখন চলো তোমার বাড়ি যাওয়া যাক, জামাগুলো দাও। বাড়ি? কিন্তু হ্যাঁ, কিসের কিন্তু আবার? তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে আমার ননদের সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটেছে, আর আমি তার একমাত্র বৌদি হয়ে ওখানে যাব না, এটা কেমন একটা দেখায় না? আর তাছাড়া ওখানে গেলে আমরা পুলিশের গতিবিধির ওপরও নজরটা রাখতে পারবো। চলো, দেরি হয়ে যাচ্ছে। তুমি প্রথম অপরাধী যে একবার অপরাধ করে আবার সেখানে ফেরত যেতে চাইছে। বললাম না এটা জরুরি, তুমি বুঝবে না। নাও চলো এবার, দেরি হয়ে যাচ্ছে। ও শোনো, একটা কথা মাথায় রেখো, যেটা হয়েছে সেটা যেন আমি আর তুমি ছাড়া আর কেউ জানতে না পারে। চলো। আপনার সাথে সাইনার বন্ধুত্ব কতদিনের? এই তো কলেজে ওঠার পর ওর সঙ্গেই আমার সব থেকে ভালো বন্ধুত্ব হয়। আপনি যদি সাইনার এত ভালো বন্ধুই হবেন, তাহলে আপনাকে ওর দাদার হবু বউ হিসাবে মেনে নিতে অস্বীকার করে কেন? তা তো জানি না, তবে এর পেছনে নিশ্চয়ই ওর কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল। সেটা ঠিক কি সেটা আমি সত্যিই জানি না। আপনি ওর সঙ্গে এই মুর্শিদাবাদে প্রথম কবে এসেছিলেন? ওর দাদা চাকরি পাওয়ার পর যখন নতুন বাড়ি করলো, সেই বাড়ির গৃহপ্রবেশে। আর অয়নবাবুর সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠলো কবে? সেই সময় আসলে অয়নের আমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছিল, তাই ওদের বাড়িতে থাকাকালীনই যেদিন আমরা চলে আসব তার আগের দিন সন্ধেবেলায় ও আমাকে প্রপোজ করে। এই প্রপোজ করার কথাটা কি আপনি আপনার বান্ধবী সাইনাকে জানিয়েছিলেন? না, তখন আমি জানাতে পারিনি। আসলে ব্যাপারটা নিয়ে প্রথমে আমি একটু ঘেঁটেছিলাম, পরে অবশ্য অয়নী ওর বোনকে সবটা বলে। তারপর সাইনা সেই খবরটা শুনে একটুও খুশি হতে পারেনি। ও আমাকে ফোন করে বলে যে ওর দাদাকে যেন আমি ছেড়ে দিই। আমি ওকে জানাই যে অয়ন যদি আমাকে ছেড়ে দিতে চায় তাহলে দিতে পারে, কিন্তু আমি নিজে থেকে ওকে ছাড়তে পারবো না। এ কথা শুনে সাইনা কি বলে? কি আর বলবে, ও আমাদের বন্ধুত্বের দোহাই দিয়ে আমার উপর চাপ সৃষ্টি করতে থাকে। আমি সেটা অয়নকে জানাই, ও নিজেই ওর বোনকে বলে যে ও আমাকে ছাড়তে পারবে না। তারপর থেকেই সায়না কেমন বদলে যেতে থাকে। তবে বড়লোক বন্ধু বান্ধব বা এই ধরুন সহজে বড়লোক হওয়া, দামি দামি জিনিসপত্রের উপর লোভ, এগুলো কিন্তু ওর অনেকদিন আগে থেকেই ছিল। তাই যদি হবে তাহলে সে আপনার আর অয়নের বিয়ে ভাঙতে চাইবে কেন? আপনি তো শুনেছি বড় বাড়ির মেয়ে, তাহলে আপনাকে বৌদি করলে লাভটা তো ওরই হতো, তাই না? এই কথাটা আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু ও তো বুঝলোই না। উল্টে ওর বাড়িতে আমার নিয়ে এত আজে বাজে কথা বলে ওর মা আর ওর দাদার কাছ থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করলো। যদিও থ্যাঙ্কস টু অয়ন যে ওর মায়ের মনে আমার সম্পর্কে কোনো খারাপ ধারণা গড়ে উঠতে দেয়নি। আচ্ছা, আপনি ছাড়া সাইনার আর কোনো বন্ধু ছিল কি বলুন তো? নিশ্চয়, আমাদের অনেক কমন ফ্রেন্ড ছিল, যার মধ্যে আমার একটা ফ্রেন্ড অভি, তার সঙ্গে তো ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কও ছিল। যদিও এই কথাটা আমি ওর বাড়িতে জানাইনি। আসলে এত ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি অত ভাবতাম না। পরে অবশ্য অয়নকে আমি বাধ্য হয়ে সবটা জানাই। তার মানে সাইনার একজন স্টেডি বয়ফ্রেন্ড ছিল, সেও কি
পয়সাওয়ালা ঘরের? না, বরং সে খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর সায়না উল্টে তার খরচ চালাতো। এবার আপনারাই বলুন, সায়না কিন্তু বাড়ি থেকে সেরকম টাকা পয়সা পেত না, তাহলে ও নিজের খরচের সাথে সাথে অন্য একটা ছেলের খরচ কিভাবে চালাতে পারে? আপনার থেকে কোনোদিন ও অর্থ সাহায্য নেয়নি? হ্যাঁ নিয়েছে, কিন্তু সেটা মানে খুবই সামান্য অঙ্কের টাকা, এই ধরুন 2-3 হাজার হবে। এইটুকু টাকা তো আমি আমার বন্ধুদের দিতেই পারি, তাই সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। আপনার সঙ্গে সাইনার এই বিয়ে ছাড়া আর অন্য কোনো বিষয়ে কোনো রেষারেষি ছিল না বলছেন, তাই তো? না না, একদমই না, বরং আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। না হলে আপনারাই বলুন, আমি কলেজে পড়াকালীন কলকাতা থেকে শুধুমাত্র ওর বাড়িতেই কেন আসতে গেলাম? আমি অবশ্য এখনো ঠিক বুঝতে পারি না যে সায়না কেন আমার আর অয়নের সম্পর্কটা মন থেকে মেনে নিতে পারলো না। স্ট্রেঞ্জ। আচ্ছা, এমনও তো হতে পারে সাইনা হয়তো কলেজে পড়াকালীন কোনো কাজকর্ম করতো, আর সেই টাকা দিয়েই ও হতে পারে, কিন্তু ও সেরকম কোনো কাজ করলে বা নিজে উপার্জন করলে আমি অন্তত জানতে পারতাম। আচ্ছা, আপনার কি মনে হয় ওর এই এত টাকা, এত বিলাসবহুল লাইফ কাটাতো কার টাকায়? আমি সত্যিই জানি না। দেখুন, অয়ন আর ওর মা আমাকে খুব বিশ্বাস করে, ভালোবাসে। ওনারাও আমাকে একই প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি সায়নার কাছ থেকে কোনোদিনও কোনো উত্তর পাইনি। বুঝলাম। বেশ, আপনি কবে কলকাতায় ফিরবেন বলে স্থির করেছেন? বেশ কিছুদিন আমি অয়নের বাড়িতে থাকবোই ঠিক করেছি, কারণ এখন ওনাদের, বিশেষ করে অয়নের মায়ের মনের যা অবস্থা, তাতে ওনার পাশে কাউকে একটা প্রয়োজন। বেশ, তবে কলকাতা ছেড়ে কোথাও যাওয়ার ব্যাপার হলে আমাদের একবার জানিয়ে যাবেন। নিশ্চয়ই, আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত। দেখুন, আমিও জানতে চাই যে সায়নার আসল খুনি কে। সত্যি কথা বলতে কি, ওর আর আমার বন্ধুত্বের সম্পর্কটাতে যতই চিড় ধরুক, ওকে কিন্তু এখনো আমি আমার সব থেকে ভালো বন্ধুই ভাবি। ওকে, আপনি এখন আসতে পারেন। স্যার, এনার সাথে কথা বলে তো সেরকম কোনো লিঙ্ক পেলাম না। পাবো, আর একটু তলিয়ে ভাবলেই পাবো। সিজা, তুমি একটা জিনিস খেয়াল করলে, আয়েশা কিন্তু আগে থেকেই প্রস্তুত হয়ে গিয়েছিল যে আমরা ওকে কি কি প্রশ্ন করতে পারি, আর তার জন্য সমস্ত জবাব কিন্তু অলরেডি ওর কাছে রেডি ছিল। এতটুকু ভাবলো না বা ঘাবড়ে যেতেও দেখলাম না মেয়েটাকে। এটা কি সন্দেহজনক নয় স্যার? অবশ্যই, তাই তো বলছি, কাউকেই এই সন্দেহ তালিকার বাইরে রাখা যাচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো, সাইনার এত বিলাসবহুল জীবনযাপনের রসদ জোগাতো কে? আয়েশা ধনী পরিবারের মেয়ে হলেও সে জানিয়ে দেয় সে তার বান্ধবীকে কোনোদিন অর্থ সাহায্য করেনি। তাহলে এই রহস্য উদ্ঘাটন করতে আমরা যোগাযোগ করি সাইনার স্টেডি বয়ফ্রেন্ড অভির সঙ্গে এবং তাকে ইন্টারোগেট করা শুরু করি। কি নাম? নাম বল স্যারকে। অভিদত্ত। তোকে বেলডাঙ্গা থানায় কেন ডেকে আনা হয়েছে তুই জানিস? জানি। কি করে জানলি? সাইনা আমার গার্লফ্রেন্ড ছিল ম্যাডাম। ও যে মার্ডার হয়েছে সে খবরও আমার জানা, কিন্তু বিশ্বাস করুন এই মার্ডারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি তো জানিও না যে। কি বললি? স্যার বিশ্বাস করুন এই মার্ডারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আরে বাহ, এ তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমি তো তোকে জিজ্ঞাসা করিনি তুই এই মার্ডার কেসে জড়িত কিনা, আমি তো তোকে জিজ্ঞাসা করলাম অন্য একটা প্রশ্ন। বলুন। সাইনা যে এত বিলাসবহুল লাইফ লিড করতো, এমনকি সে তোর খরচাও চালাতো, তার জন্য প্রয়োজনীয় অর্থ পেত কোথা থেকে? তা তো আমি জানি না।
তা তুই ওকে সেটা কোনোদিন জিজ্ঞাসা করিসনি? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও তেমনভাবে কোনো জবাব দিত না। মিথ্যে কথা বলছিস তুই। তোর সঙ্গে সাইনার যদি সত্যিই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশন থাকতো তাহলে তুই অবশ্যই জানতিস যে ও টাকাটা কোথা থেকে পেতো। আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন। আমি কি করে জানবো? তাছাড়া আমরা নামেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম। আমাদের তো সপ্তাহেও না, মাসে একবার বা দুবার দেখা হতো। কেন রে, তোরা তো একই কলেজে পড়তিস, কলকাতায় একই জায়গায় থাকতিস, তাহলে তোদের এত কম দেখা হতো কেন? তা তো আমি জানি না স্যার। ও তো অর্ধেক দিন কলেজেই আসতো না। সে কি, কলেজে যদি না আসতো তাহলে ও কোথায় যেত? সেটাও আমি জানি না ম্যাডাম। ও ওখানে কোনো এক আঙ্কেলের সঙ্গে বেশিরভাগ সময় থাকতো। ও বলতো ওর বাবার নাকি খুব পরিচিত সেই আঙ্কেল, আর ওই আঙ্কেলই ওর জন্য সব কিছু ছিল। আমি যখনই ওকে দেখা করার কথা বলতাম তখনই ও বলতো ওই আঙ্কেলের সঙ্গে আছে, এই বলে আমাকে কাটিয়ে দিত। মানেটা কি? আর ওই আঙ্কেলের নাম কি? কি করে সে? নাম তো জানি না স্যার, তবে হ্যাঁ, ওই আঙ্কেল খুব বড় লোক স্যার। ওর নিজের বেশ কয়েকটা কোম্পানি আছে, আর কলকাতার বুকে 5-6টা ফ্ল্যাটও ছিল। তা তুই কোনোদিন জিজ্ঞাসা করিসনি যে ওই আঙ্কেলের নাম কি? হ্যাঁ করেছিলাম, কি যেন বলতো, ঘোষাল আঙ্কেল। এছাড়া আর ওর সাথে কোনো কথা হয়নি এই বিষয়ে। ঘোষাল আঙ্কেল, সি। বেশ, তুই কদিন আমাদের এখানে থাক। মানে আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? না, আমরা তোকে আমাদের এখানে কয়েকদিন রাখবো। এই কেসটা সলভ না হওয়া পর্যন্ত তোকে আমরা ছাড়তে পারবো না। তোর এখানে থাকার কোনো জায়গা আছে? না ম্যাডাম, এর আগে আমি এখানে কোনো দিনও আসিনি। আচ্ছা, আয়েশার সঙ্গে তোর সম্পর্কটা কিরকম একটু বলতো। ভালো সম্পর্ক স্যার, কিন্তু আমি ওর সঙ্গে বেশি মেশার সাহস দেখাতাম না। কেন? কারণ আয়েশা খুব বড়লোক বাড়ির মেয়ে, দামি গাড়ি চড়ে কলেজে আসতো, তাই আমি ওর থেকে একটু দূরে দূরেই থাকতাম। তবে হ্যাঁ, এমনি কথাবার্তা ছিল। বেশ, আপাতত আমরা এখানে তোকে একটা বাড়ি দেখে দিচ্ছি, তুই কদিন সেখানেই থাক, তারপর আমাদের দরকার হলে তোকে আবার ডেকে নেবো। কিন্তু কোনো কিন্তু নয় অভি, আমাদের কথা না শুনলে কিন্তু আমরা তোকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আসছি স্যার। স্যার, আপনার কথা মতো আমি সাইনার কল লিস্ট বার করেছি। ওর নাম্বারে আয়েশা ঘোষাল ছাড়া সত্যি আর একজন ঘোষালের নাম্বার থেকে প্রায় ফোন আসতো, তাও রোজ রাত 9টার পর। আর একজন ঘোষাল? কি নাম সেই ঘোষালের? সমরেশ ঘোষাল, কলকাতার বড় একজন বিল্ডার্স, সাথে আরো 2-4টে কোম্পানি আছে তার। তার মানে এই আঙ্কেলই ছিল সাইনার মূল মানি সোর্স। কিন্তু কি এমন সম্পর্ক ছিল ওনার সাইনার সঙ্গে যে উনি সাইনাকে এত এত টাকা দিতেন? শুধু তাই নয় স্যার, আমি সাইনার হোয়াটস অ্যাপের চ্যাটও চেক করে দেখেছি। সাইনা এই আঙ্কেলের সাথে বেশ কয়েকবার বাইরে ঘুরতেও গেছে, যদিও ও এইসব ফটোগুলো ওর কোনো সোশ্যাল মিডিয়াতে দেয়নি। তার মানে সাইনা বাইরের সমাজের থেকে এই সম্পর্কটা লুকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু কে এই আঙ্কেল যার সম্পর্কে ওর মা, দাদা, এমনকি সাইনার প্রিয় বান্ধবী আয়েশা পর্যন্ত জানতো না? স্যার, আমি সমরেশ ঘোষালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি বেলডাঙ্গা থানার নাম শোনার পর থেকেই আর ফোন ধরছেন না। আই সি। তার মানে তীর একদম ঠিক দিকেই গেছে। হতেই তো পারে উনি কাউকে দিয়ে। একেবারেই স্যার, আমারও তাই মনে হয়। বেশ, ফোন যখন ধরছে না তাহলে আমাদেরকেই সশরীরে গিয়ে ওনার সঙ্গে দেখা করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে গোটা ব্যাপারটা জানাও। আমরা কালই যাব এই সমরেশ ঘোষালের সঙ্গে দেখা করতে। ওকে স্যার। আসছি। নমস্কার সমরেশ বাবু, আমি বেলডাঙ্গা থানার ওসি। নমস্কার। আসলে কালকে আপনাদের থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমি একটু কাজে বিজি ছিলাম বলে আপনাদের সাথে দেখা করতে পারিনি। যোগাযোগ করতে পারেননি বলেই তো আমাদের মুর্শিদাবাদ থেকে এখানে আসতে হলো। তো এসেছেন, ভালো করেছেন। দাঁড়ান, আপনাদের জন্য আমি চা কফি কিছু বলি। না 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 না, তার দরকার হবে না।
আমরা শুধু জানতে এসেছি যে আপনি সাইনা ঘোষ নামে কাউকে চেনেন। হ্যাঁ, ওই মেয়েটি তো আমার সঙ্গে, আই মিন আমার কোম্পানিতেই টুকটাক কাজ করতো আমার সঙ্গে, এই আর কি। কি কাজ করতো? না, আসলে শুনেছি ও খুব বিলাসবহুল লাইফ লিড করতো, তাই আপনি ওকে আপনার কাছে কাজ করার জন্য কি অনেক অর্থ দিতেন? তা বেশি অর্থের জন্য কাজ করলে পরে তো বেশি অর্থ দিতেই হবে, তাই তো? হ্যাঁ, আর তাছাড়া মেয়েটা না খুব লোভী ছিল, ও টাকার জন্য সব কিছু করতে রাজি ছিল। আপনি ওকে দিয়ে কি কাজ করাতেন একটু বলবেন? না, বা তেমন কিছু না, ও আমার কাছে ওই পার্সোনাল সেক্রেটারির কাজ করতো, তাও ট্রেনি হিসেবে। একজন ট্রেনিকে আপনি এত পয়সা দিতেন? হ্যাঁ, ওই যে বললাম না যে যে কাজের যা পারিশ্রমিক তা তো দিতেই হবে। আপনার সঙ্গে ওর সম্পর্কটা কেমন ছিল? সম্পর্ক যাই হোক, ওর শ্রমের বিনিময়ে ওকে আমি অর্থ প্রদান করতাম, তার মানে এটা প্রফেশনাল রিলেশনই দাঁড়ালো, তাই কি না? ওর সঙ্গে আপনার পরিচয় হয় কি করে? ও আমার ভাইজির বন্ধু ছিল, আমার একটা কর্পোরেট ইভেন্টে ও প্রথম অ্যাঙ্কারিং করতে আসে, তারপর থেকে ওর সাথে আমার আলাপ, ওই আমার সেক্রেটারি হিসেবে কাজ করতে চেয়েছিল, তাই। আপনার ভাইজির বন্ধু? কি নাম আপনার ভাইজির? আপনারা এই কেসটা ডিল করছেন আর আমার ভাইজির নাম আপনারা জানেন না? আরে আমার ভাইজির সঙ্গেই তো ওই সাইনার দাদা অয়ন, ওর বিয়ে ফাইনাল হয়েছে। কি, আয়েশা ঘোষাল আপনার ভাইজি? ভাইজি নামেই, আসলে আমার তো কোনো সন্তান নেই, তাই ওকে আমার মেয়েই বলতে পারেন। কিন্তু সাইনা আমার সঙ্গে ওদের বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই কাজ করতো, ইদানিং ওনা খুব ডিস্টার্ব ছিল, ওর ওই নিজের বাড়ির সঙ্গে কি একটা ঝামেলা হয়েছে সব বলছিল, তাই আমি ওকে বলেছিলাম যে আমার একটা ফাঁকা ফ্ল্যাট আছে, ওখানে এসে থাকার জন্য। আসলে ওদের সঙ্গে যখন আমাদের বাড়ির একটা আত্মীয়তা হয়ে যাচ্ছে, তখন ওদের জন্য তো এইটুকু তো আমি করতেই পারি। আচ্ছা, আপনি এটা জানতেন যে এই সাইনা আপনার ভাইজি আর অয়নের বিয়েটা কোনোদিন মানেনি? আমাদের কিন্তু অনুমান সেই কারণেই ও ঘর ছেড়েছিল। তাই নাকি? না না, আমি তো এসব কিছু, ওকে আমার প্রয়োজন ছিল আমার কাজের জন্য, ওর কাজের বাইরে ওর অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো প্রয়োজনই ছিল না, ফলে আমি কোনো ওর খবরই রাখতাম না। আপনার সেক্রেটারির সাথে আপনার কি এমন কাজ থাকতো সমরেশবাবু, যার জন্য রোজ রাত 9টায় আপনাকে ওকে ফোন করতে হতো? যে আপনারা যখন সব আটঘাট বেঁধেই এসেছেন, তখন আপনাদের কাছে আমি আর কিচ্ছু লুকোবো না। আপনাদের তো বললাম যে সায়না পয়সার জন্য সব কিছু করতে রাজি ছিল, আমি শুধু এই সুযোগটাই কাজে লাগিয়েছি। তার মানে সাইনার সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক ছিল, তাই তো? সেটাই তো ওর কাজ ছিল, আমাকে খুশি করা, আর সেই জন্যই তো ও যা চাইতো আমি ওকে তাই দিতাম। তারপর যখন আপনার ভাইজির সঙ্গে ওর দাদার বিয়ে ঠিক হলো, আপনি চাইলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, তাই তো? কিন্তু ও রাজি না হয় আপনি ওকে নিজেই সরিয়ে দিলেন। না স্যার, নিজের সোনার হাঁস, তাও আবার কচি, নিজের হাতে কাটার মতো বোকা লোক আমি নই। আর তাই যদি হবে, তাহলে আমি ওকে নিজের বাড়ি ছেড়ে আমার ফ্ল্যাটে এসে থাকার পরামর্শ দিই। আমি সাইনাকে আমার নিজের কাছেই রাখতে চেয়েছিলাম স্যার, কারণ ওকে মেরে আমার কোনো লাভ হতো না। তাহলে তাহলে আর কি, ও আমাকে বলেছিল যে আমার ভাইজি ওর বৌদি হলে ও আমার সঙ্গে এই সম্পর্কটা আর রাখতে পারবে না, তাই ও চেয়েছিল এই সম্পর্কটা ভেঙে দিতে। আমি ওকে বলেছিলাম সেও পারলে করুক, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার কাছে পয়সার কোনো অভাব নেই, আর আমার ভাইজিকে দেখতেও বেশ ভালো, তাই আমি তার জন্য ওর দাদার থেকে ভালো ছেলে পেতেই পারি। কিন্তু ওর দাদাই নাকি এই সম্পর্কটা ভাঙতে চায়নি, এর বেশি এই ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না। তবে নিশ্চিন্তে থাকুন, আমি সাইনাকে ফোন করিনি। সৃজা, এই ছকে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকের কাছে যথেষ্ট মোটিভ ছিল সাইনাকে খুন করার, কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। কি স্যার? দেখো, অয়ন বা সুচেতনা যদি সাইনাকে খুন করে, তাহলে ওইখানে নিয়ে গিয়ে মারলো কেন? ওইখানে নিয়ে গিয়ে মারলে তো সবার সন্দেহ ওদের উপর পড়বে, তাই না? ওরা তো এত বোকা নয়।
আচ্ছা স্যার, তাহলে কি অভি? হ্যাঁ, সেটা হয় স্বাভাবিক ছিল, কিন্তু অভির ফোন নাম্বার সেদিন ওই বাড়ির আশেপাশে দেখাচ্ছে না। আর অভির কাছে এত টাকা পয়সাও নেই যে ও একটা কন্ট্রাক্ট কিলার ভাড়া করবে। তাহলে কি স্যার আয়েশা কোনোভাবে? আয়েশা হতে পারে, তবে আয়েশা কি জানতো ওর জেঠুর সঙ্গে সাইনার শারীরিক সম্পর্কের কথা? সমরেশবাবু যা ধূর্ত লোক, বাইরের কোনো সম্পর্ক উনি চাইবেন না বাড়ির কেউ জানুক। তবুও সন্দেহ থেকে দূরে রাখা যাচ্ছে না। সৃজা, তুমি একটা কাজ করো তো, তুমি একটু ভালো করে খোঁজ করে দেখো সেদিন ওই বাড়ির আশেপাশে কটা নাম্বার 1 ছিল, আর তাদের কারোর টাওয়ার লোকেশনের সাথে এদের কারোর টাওয়ার লোকেশন মিলছিল কিনা। কিন্তু সে তো অনেক নাম্বার। না না, আমার ধারণা খুব একটা বেশি নাম্বার হবে না, কারণ জায়গাটা এমনিতেই পরিত্যক্ত, তারপরে রাতের অন্ধকারে খুব বেশি নাম্বার 1 থাকার কথা নয়। থাকলে একমাত্র ওই হুডি পড়া ব্যক্তির নাম্বারই থাকবে। তাই ওকে স্যার, আমি দেখে নিচ্ছি পুরো বিষয়টা। আরে বাবা, আপনারা আমাকে সকাল সকাল এইভাবে এখানে ডেকে আনলেন কেন? আপনারা কি আমার বোনের মার্ডারের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না, পাইনি, তবে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। বস, এবার পাবো। মানে সেদিন খুন হওয়ার সময় ওই বাড়ির আশেপাশে যে কটা নাম্বার অ্যাক্টিভ ছিল তার মধ্যে থেকে একটা নাম্বার থেকে আপনার কাছে ফোন যায়। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে আপনি জানতেন ওখানে আপনার বোন মরতে চলেছে, বা আপনি হয়তো। না না, এই আপনারা কি বলছেন? আপনাদের নিশ্চয়ই কোথাও। আমাদের কাছে সব প্রমাণ আছে। আপনি আপনি আপনার বোনকে মেরেছেন, কি তাই তো? না না না, আমি মানিনি, বিশ্বাস করুন। তাহলে ওই দিন ওখান থেকে খুনের ঠিক আগে আপনাকে কে ফোন করেছিল বলুন, উত্তর দিন। আয়েশা। হোয়াট? তাহলে এবার বলুন তো, আপনারা কেন মারলেন আপনার বোন আর আপনার হবু ননদকে? এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না স্যার। তার মানে জানতেন আপনি যে আপনার বান্ধবীর সঙ্গে আপনার জেঠুর? হ্যাঁ, শারীরিক সম্পর্ক ছিল। জেঠু আমাদের পরিবারের মাথা, তাই জেঠুকে কিছু বলার সাহস আমাদের ছিল না। কিন্তু আমার ননদের সঙ্গে আমার জেঠুর সম্পর্ক থাকলে তো আমাদের আমাদের বিয়েটাই ভেঙে যেত স্যার। তাই আপনারা এই কাজটা করলেন, কিন্তু কেন? মেয়েটাকে বোঝাতেও তো পারতেন। বুঝিয়েছিলাম, আমি, মা, আয়েশা, আমরা অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে কোনো বোঝানোতেই কোনো কাজ হয়নি। উল্টে ও চেয়েছিল আমাদের বিয়েটা ভেঙে দিতে। ঠিক, আমি জেঠুর আর ওর সম্পর্কের কথা অভির কাছ থেকে জানতে পারি। আমি নিজে ওর সঙ্গে কথা বলি। কোথায় যাচ্ছিস? মন্দারমণি। একা একা নাকি অভির সঙ্গে? ধুর, তুইও যেমন, আমি যাচ্ছি আমার কাজে। তা তোর কাজ বুঝি আমার জেঠু সমরেশ ঘোষালের বিছানা গরম করা? ও, তার মানে তুই সব জেনে গেছিস? আর এটাও বুঝতে পারছি যে কেন তুই চাস না তোর দাদা অয়নের সঙ্গে আমার বিয়েটা হোক। একদমই তাই। আমি চাইনি তুই আমার বৌদি হ, কারণ নিজের ইনকামের এত সহজ একটা রাস্তাকে তুমি বন্ধ করে দিতে চাইনি না। কিন্তু চাপ নিস না, তোর জেঠু সব সলভ করে দিয়েছে। সে বলেছে আমার দাদার সাথে তোর বিয়ে হলেও আমাদের সম্পর্কে কোনো চিড় ধরবে না। আর তাই আমি। ছি 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 ছি, সায়না, তোর লজ্জা করে না? একটা বাবার বয়সী লোকের সঙ্গে তুই। আরে ভাই, লোকটা যদি বাবার বয়সী নাই হবে
তাহলে সে আমার সুগার ড্যাডি হবে কি করে? তুই কি পাগল হয়ে গেছিস? আরে দুদিন পর আমি তোদের বাড়ির বউ হব, আর আমারই জেঠুর সঙ্গে তুই। পাগল আমি না, পাগল হয়েছিস তোরা। তাই জন্য তো এতবার বলার পরেও বিয়েটা ভাঙলি না। কি জানি বাবা, আমার দাদার মধ্যে তুই কি এমন দেখেছিস? যাই হোক, আমি চাইনি বিয়েটা হোক, কিন্তু তোরা যখন শুনবি না তখন আর কি বলবো বল। তোকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে সায়না। তুই বোঝার চেষ্টা কর, এটা আমাদের পরিবারের মান সম্মানের প্রশ্ন। তোর আর আমার জেঠুর সম্পর্কটা যদি জানাজানি হয়, তাহলে আমি বাপের বাড়ি, আমার হবু শ্বশুর বাড়ি কোথাও মুখ দেখাতে পারবো না। লোকে আমায় দেখে ছ্যা ছ্যা করবে। করলে করবে, আমি কি করব? শোন, তোর জেঠুর সঙ্গে সম্পর্ক ভাঙা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা আমার কাছে একটা বড় সুযোগ। আসলে কি বলতো, ছোটবেলা থেকে আমি যে লাইফটা লিড করতে চাইছি না, সেটা না তো আমার বাবা দিতে পেরেছে, আর না দিতে পেরেছে আমার দাদা, দিয়েছে তো জেঠু। তাই তো জেঠুর সাথে সম্পর্ক ভাঙবো তো আমি নাই। ভাঙার ইচ্ছে হলে তুই তোর বিয়েটা ভাঙ। কেন? আমি আমার বিয়ে কেন ভাঙবো? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছিস তুই। আরে তোর আর জেঠুর এই সম্পর্কটা কেউ মেনে নেবে না, সমাজ, আমাদের দুই পরিবার, কেউ না। না মানলে না মানবে, আমি নিজে সুখী আছি, সেটাই আমার জন্য যথেষ্ট, বুঝলি? সায়না, এই খবরদার, এই ভুলটা করিস না। আর শোন, মন্দারমণি থেকে ফিরে না আমি আমার নিজের সব জিনিস নিয়ে তো জেঠুর ফ্ল্যাটে উঠি। যদি আটকানোর ক্ষমতা থাকে তাহলে আটকে দিস। ওকে বিষ্টু? শোন না, আমি দোকানে যাব, বুঝলি? কিছু জিনিস এনে প্যাকিং করতে হবে। তোর যদি বসার হয় তো বস, আর যদি বেরোনোর হয় তো যেতে পারিস। আমি বাইরে যাচ্ছি, যদি যাস ছিটকিনিটা দিয়ে যাস। ও হ্যাঁ, কিছু চুরি করে নিয়ে যাস না আবার। এবার আপনিই বলুন স্যার, আর কিভাবে কিভাবে ওকে আমরা আটকাতাম? আয়শা যখন আমাকে সব কথাগুলো বলে, আর আমার বোন আর ওর জেঠুর মধ্যে ওই ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখায়, আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি ওকে অনেক আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও সেদিনই রাগ করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় জেঠুর ফ্ল্যাটে ওঠার জন্য। আমি জানতাম সায়না যা ডেসপারেট, ও ঠিক কোনো না কোনোভাবে একটা হয় জেঠুকে বুঝিয়ে আমাদের বিয়েটা ভেঙে দেবে, আর না হয় সবার সামনে সব কিছু নিয়ে আসবে, যাতে জেঠুর সম্পত্তি হাতাতে পারে। আমি আমার জেঠুকে খুব ভালোবাসতাম স্যার, ওনাকে কেউ ফাঁসাবে সেটা আমি কিভাবে মেনে নিতাম? তারপর সেটা যদি আমারই বন্ধু হয় তাহলে তো। তাই আপনারা দুজনে মিলে ওকে খুন করলেন, তাই তো? কিন্তু ওই নিস্তব্ধ এলাকার ওই বাড়িটাতে কেন? আমি যখন প্রথম ওদের বাড়িতে আসি তখন সায়না আমাকে ওই পুরো বাড়িটাই নিয়ে গেছিল। ও আমাকে জানিয়েছিল ওটা ওর সব থেকে শান্তির আর গোপন জায়গা। ওর যখনই একা থাকার দরকার পড়তো ও ওই বাড়িটাই চলে আসতো। তাই সেদিন রাতে আমি ওকে ফোন করে শেষবারের মতো কথা বলবো বলে ওই বাড়িটাই ডাকি। তারপর ওকে ওখানেই খুন করে দিলেন, তাই তো? হ্যাঁ, সায়নাকে আটকাতে এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না স্যার। বুদ্ধিটা আপনারা ভালোই সাজিয়েছিলেন। ওইখানে ওই সময় নিজের ফোন না নিয়ে গিয়ে অন্য নাম্বার অ্যাক্টিভ করে রেখেছিলেন, যে সিমটা আবার অন্যের নামে তোলা। সবই ঠিক ছিল, কিন্তু মুশকিল হলো কেবল ওই একটা জায়গাতেই। কিসে? ওই নাম্বারে অয়ন আপনাকে নিজের নাম্বার থেকে ফোন করে, তাই ওই নাম্বারের কল লিস্ট দেখতেই আমরা প্রথমেই অয়নের নাম্বারটা দেখতে পাই। আর তারপর আমরা যা করেছি সেটা শুধুমাত্র আমাদের ভালোবাসা বাঁচানোর জন্য করিনি, দুটো পরিবারের সম্মান রক্ষা করার জন্যও করেছি। সে যে কারণেই খুন করে থাকুন না কেন, আপনারা দুজনেই যখন খুন করেছেন শাস্তি তো দুজনকেই পেতে হবে। অপরাধ যেখানেই সংগঠিত হোক তা শেষ হয় এক মারাত্মক অপরাধ দিয়ে। তাই তা ঘটার আগে নিজেকে সামলে নেওয়াই হতো সাইনার জন্য বুদ্ধিমানের কাজ, আর তা না হওয়ার কারণেই ওকে নিজের জীবন দিতে হলো।
এই একই রকম অপরাধ আপনার, আমার, পাশের বাড়ির বা নিজেদের বাড়ির ছেলেমেয়েরাও করতে পারে লোভের বশবর্তী হয়ে। তাই তেমন কিছু ঘটার আগেই আমাদের সবার সাবধান হওয়া খুব দরকার। সাবধান হও বাংলা।